হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব, দুটো বড় আইপিএল ফ্র্যাঞ্চাইজ, একটা হচ্ছে বিরাট কোহলির টিম অর্থাৎ আরসিবি, আর একটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স, এটা হচ্ছে রিঙ্কু সিংয়ের টিম। তো এই দুটো টিমকে নিয়ে এ টু জেড আজ ইনফরমেশন দেবে, এ টু জেড যে আরসিবি কোন প্লেয়ারগুলো মেগা অপশনের আগে রিটেন করবে, কোন প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে, আরসিবি মেবি কোন প্লেয়ারগুলোকে মেগা অকশনে টার্গেট করতে চলেছে, আরসিবি কোন বড় বড় প্লেয়ারগুলোকে মেগা অকশন রিলিজ করে তাদের উপরে আরটিএম কার্ড ইউজ করবে, আরসিবি কোন প্লেয়ারগুলোকে এ টু জেড টার্গেট করতে চলেছে, একদম পুরো মানে কি তাদের যে প্লেইং ইলেভেনটা 2025 সালে প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা নিয়ে পুরো এ টু জেড আজ কিন্তু ইনফরমেশন দেবো। আর নেক্সট যে টিমকে আলোচনা করবো সেটা হচ্ছে কেকেআর কোন তিনটে বা চারটে বা পাঁচটা প্লেয়ার মেগা অকশন আগে ধরে রাখবে, কোন বড় প্লেয়ারকে রিলিজ করে তার উপরে আরটিএম কার্ড ইউজ করবে, কেকেআর সোর্স থেকে যে রিপোর্ট আসে যে কেকেআর কোন প্লেয়ারগুলোকে টার্গেট করতে চলেছে, কেকেআর নেক্সট সিজন কোন প্লেইং ইলেভেনটা হতে পারে, ঠিক আছে, এই তিনটে বা চারটে প্লেয়ার রিটার্ন করে তারা কোন প্লেয়ারগুলোকে নিয়ে প্লেইং ইলেভেন করতে চলেছে, কেকেআর কোন প্লেয়ারের উপরে আনক্যাপ প্লেয়ার্সের আরটিএম কার্ড রিটার্ন করবে, এ টু জেড আরসিবি আর কেকেআর এই দুটো টিমকে নিয়ে এ টু জেড কিন্তু আজ আপডেট দেবো। রিলিজ, রিটেন, আরটিএম কার্ড, টার্গেট প্লেয়ার সব কিছু কিন্তু বলবো আজ। মেন আর কিছু কেকেআর নিয়ে কিছু আপডেট আসছে, ঠিক আছে, সেইগুলো নিয়েও কিন্তু এই ভিডিওয়ে কিন্তু আজ আলোচনা করব। তারপরে মেগা অকশনটা কবে এক্স্যাক্টলি হতে চলেছে, বড় আপডেট আছে সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথম আলোচনা করব, তার আগে প্রথম আলোচনা করব যে বিসিসিআই যে নিয়মগুলো দিয়েছে আর একবার সেই নিয়মগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা সবাই জানি ইতিমধ্যে কিন্তু বিসিসিআই কিন্তু তাদের যে অফিসিয়ালি কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজকে কিন্তু জানিয়ে দিয়েছে যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ কিন্তু 5টা প্লেয়ারকে ক্যাপ প্লেয়ার কিন্তু রিটার্ন করতে পারবে, আর একটা কিন্তু আনক্যাপ প্লেয়ার, মানে 6টা প্লেয়ার যদি কোনো ফ্র্যাঞ্চাইজ চায় যে 6টা প্লেয়ার আমি অকশনের আগে রিটার্ন করব, তাহলেও কিন্তু 6টা প্লেয়ার তারা কিন্তু রিটার্ন করতে পারবে। ম্যাক্সিমাম 5টা ক্যাপ প্লেয়ার, এটা ওভারসিজ আর ইন্ডিয়ান মিলিয়ে 5টা ক্যাপ প্লেয়ার, আর একটা আনক্যাপ প্লেয়ার বা দুটো আনক্যাপ প্লেয়ার আর 4টে ক্যাপ প্লেয়ার, এইভাবে কিন্তু প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ কিন্তু রিটার্ন করতে পারবে, ঠিক আছে। যদি তারা 5টা প্লেয়ারকে রিটার্ন করে, ঠিক আছে, তাহলে কিন্তু তাদের কিন্তু 75 কোটি টাকা কিন্তু পার্স কিন্তু কেটে নেওয়া হবে। 120 কোটি টাকার থেকে কিন্তু 75 কোটি টাকায় 5টা প্লেয়ার রিটার্ন করলে কেটে নেওয়া হবে। আর যদি 5টা প্লেয়ার যদি রিটার্ন করে, ম্যাক্সিমাম একটা কিন্তু আনক্যাপ প্লেয়ার রিটার্ন করতে হবে, মাস্ট কিন্তু একটা আনক্যাপ প্লেয়ার রিটার্ন করতে হবে, মাস্ট। সেই আনক্যাপ প্লেয়ারকে তারা রিটার্ন করলে মাত্র 4 কোটি টাকা দিতে হবে। সেই 4 কোটি আর এইদিক 75 কোটি যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কিন্তু 79 কোটি টাকা কিন্তু তাদের 120 কোটি টাকার থেকে কিন্তু প্রায় 80 কোটি টাকা কিন্তু তাদের এই 6টা প্লেয়ারের উপরে কিন্তু দিতে হবে। আর মাত্র 40 কোটি টাকা নিয়ে কিন্তু তাদের 18-19টা প্লেয়ার ম্যাক্সিমাম কিন্তু কিনতে হবে। তো এবার আলোচনা করব যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজকে তাদের যে রিটেনশান, যে 5টা বা 6টা প্লেয়ার বা 3টে প্লেয়ার যে ফ্র্যাঞ্চাইজগুলো রিটার্ন করবে, এই রিটার্ন অফিসিয়ালি কবে বিসিসিআইকে জমা দিতে হবে। রিপোর্ট অনুযায়ী ক্রিক বেস সোর্স থেকে যে রিপোর্টটা আছে সেটা হচ্ছে অক্টোবরের 31 তারিখ, অর্থাৎ অলরেডি কিন্তু অক্টোবর মাস চলছে, আজ কিন্তু 1 তারিখ। তো অক্টোবরের 31 তারিখে কিন্তু মানে সন্ধ্যা 5টার সময় কিন্তু জিও সিনেমায় কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু এই নিয়ে দেখাবে। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ কোন প্লেয়ারগুলোকে রিটার্ন করবে সব কিন্তু এই 31 অক্টোবর কিন্তু আমরা 5টার সময় কিন্তু দেখতে পারবো, ঠিক আছে। এবার আলোচনা করব যে এক্স্যাক্টলি মেগা অকশনটা কবে হতে চলেছে। বিসিসিআই সোর্স থেকে বড় রিপোর্ট আসছে, এবার কিন্তু আগে কিন্তু মেগা অকশনটা তারা কিন্তু করাতে চলেছে, ঠিক আছে। কারণ একটাই, আমরা জানি যে জয়শা কিন্তু সে কিন্তু আইসিসি চেয়ারম্যান হবে। তো জয়শা কিন্তু থাকাকালীনই কিন্তু বিসিসিআই কিন্তু মেগা অকশনটা করাতে চায়, কারণ জয়শার যে আইসিসি চেয়ারম্যান তার কাজকর্মে কিন্তু শুরু হবে কিন্তু ডিসেম্বর থেকে শুরু হবে। ওই জন্য কিন্তু এবার কিন্তু মেগা অকশনটা হতে চলেছে কিন্তু নভেম্বরের মিডিল, অর্থাৎ 15-16 তারিখ, এই দুদিন হতে পারে, মানে নভেম্বরের 10 থেকে 20 তারিখের মধ্যে কিন্তু যে কোনো দুদিন কিন্তু মেগা অকশনটা হতে চলে যাচ্ছে, কিন্তু কনফার্ম নিউজ, ঠিক আছে। এবার আলোচনা করব মেগা অকশনটা কি দেশে হবে না বিদেশে হবে। এক্স্যাক্টলি যে রিপোর্টটা আসে বিসিসিআই সোর্স থেকে, এবার কিন্তু মেগা অকশনটা কিন্তু আমাদের ইন্ডিয়ায় বা দেশে হবে না। এবার মেগা অকশনটা নেক্সট সিজন যেরকম দুবাই হয়েছিল তেমনই কিন্তু এবার কিন্তু সৌদি আরবিয়ানে হতে পারে কিন্তু মেগা অকশন,
বা কিন্তু লন্ডনেও কিন্তু মেগা অকশনটা হতে পারে। সব থেকে বেশি ইন্টারেস্ট যারা মেগা অকশনটা করাতে সেটা হচ্ছে সৌদি আরবিয়ান। বিসিসিআই কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে একটা মিটিং বসবে। এই মিটিংয়ে কিন্তু এক্স্যাক্টলি কোথায় মেগা অকশন হবে, মেগা অকশনের অফিসিয়ালি কিন্তু ডেট কিন্তু আমরা 10-12 দিনের মধ্যেই কিন্তু বিসিসিআই কিন্তু অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করে দেবে। এবার আলোচনা করব যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ মানে এই যে কেকেআর আর আরসিবি এই দুটো টিমকে নিয়ে কিন্তু আমি আলোচনা করব, ঠিক আছে। ফার্স্ট আলোচনা করব আরসিবি অর্থাৎ বিরাট কোহলির টিম। আরসিবি কোন প্লেয়ারগুলোকে অকশনের আগে মেগা অকশনের আগে ধরে রাখবে, কনফার্ম যে রিপোর্টটা আসে সেগুলো নিয়ে আলোচনা করব। সোর্স থেকে যে রিপোর্টটা আসে, নাম্বার 1 কিং কোহলি। চোখ বন্ধ করে আরসিবির যদি একটাও যদি রিটেনশন দেয় তাহলে কিন্তু তারা কিন্তু বিরাট কোহলিকে কিন্তু চোখ বন্ধ করে কিন্তু তারা রিটেন করবে। কারণ বিরাট কোহলি মানে আরসিবি, আর আরসিবি মানে বিরাট কোহলি। বিরাট কোহলি আছে আরসিবির একটা ব্র্যান্ড ভ্যালু, ঠিক আছে। বিরাট কোহলির জন্যই কিন্তু আরসিবির যে এত ফ্যান ফলো আছে, এত ব্র্যান্ড ভ্যালু আছে, একমাত্র সেটা বিরাট কোহলির জন্য। আর বিরাট কোহলিকে তারা কিন্তু আজ থেকে জুড়ে নেই দলে। আর বিরাট কোহলি সে একটাই কথা বলেছে, আমি আরসিবিতেই কিন্তু খেলেই কিন্তু অবসর নেব, আমি কিন্তু অন্য কোনো দলের হয়ে আর খেলব না, আরসিবি আমার শেষ। তো আরসিবি প্রথম রিটেনশন বিরাট কোহলি, অর্থাৎ 18 কোটি টাকার ব্র্যাকেটে কিন্তু বিরাট কোহলিকে কিন্তু রিটেন করবে। দেখো বিরাট কোহলিকে যদি আরসিবি ম্যানেজমেন্ট যদি বলে তুমি 14 কোটি টাকা রিটেন হও, তাও কিন্তু বিরাট কোহলি হবে। কারণ বিরাট কোহলি আরসিবির সঙ্গে একটা লয়ালিটি কিন্তু অন্যরকম, ঠিক আছে। আমি তোমাকে একটু এক্সাম্পল বোঝাই। 2000 মেবি মনে হয় 18 বা 19 সালে যখন ব্র্যান্ডন ম্যাকলাম যখন এই আরসিবিতে খেলতো, সেই সময় কিন্তু ব্র্যান্ডন ম্যাকলাম ছিল, শেন ওয়াটসন ছিল। যে সময় কিন্তু আরসিবি যখন মেবি মনে হয় ফাইনাল খেলেছিল, সেই সময়ের একটা ঘটনা। সেই সময় কিন্তু আরসিবি ক্যাপ্টেন ছিল। তো সেই সময় কিন্তু ব্র্যান্ডন ম্যাকলাম আর কিছু প্লেয়ারদের মধ্যে তারা কিন্তু একটা আলোচনা করে। তারা কিন্তু এই আলোচনার মধ্যে কিন্তু ব্র্যান্ডন ম্যাকলাম কিন্তু একটা মানে পার্টির আয়োজন করা হয়। সেই পার্টিতে কিন্তু বিরাট কোহলি এক্স্যাক্টলি মনে হয় ছিল না। সেই পার্টিতে কিন্তু ব্র্যান্ডন ম্যাকলাম ম্যানেজমেন্টদের জানায় যে আমাকে ক্যাপ্টেন দেওয়া হোক, ঠিক আছে। এই কথাটা কিন্তু বিরাট কোহলির কানে যায়। এই কথাটা তখন বিরাট কোহলি একটাই কথা বলে যে আমাকে যদি রাখতে হয় তাহলে আমি ক্যাপ্টেন কন্টিনিউ করব, আর তা না হলে ঠিক আছে আমাকে রিলিজ করে দাও বা আমি খেলবো না। বিরাট কোহলি কিন্তু বলে। তার পরের সিজন থেকেই কিন্তু আরসিবির যে ম্যানেজমেন্ট অনার আছে তারাই কিন্তু ব্র্যান্ডন ম্যাকলামকে কিন্তু রিলিজ করে দিয়েছিল। তো এটা থেকেই বুঝতে হবে যে আরসিবি লয়ালিটিটা বিরাট কোহলির সঙ্গে কতটা, ঠিক আছে। নাম্বার 1 বিরাট কোহলি কিন্তু 100% আরসিবিতে রিটার্ন হবে 18 কোটি টাকার ব্র্যাকেটে, ঠিক আছে। আর নাম্বার 2 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করবে সেটা হচ্ছে যে ফাস্ট বলার অর্থাৎ মোহাম্মদ সিরাজ। এই মোহাম্মদ সিরাজকে কিন্তু আরসিবি কিন্তু অনেক বছর ধরে তাকে ট্রাস্ট করেছে, তাই কিন্তু দীর্ঘ প্রায় 6 থেকে 7 বছর কিন্তু রিটেন করেছে। আর মোহাম্মদ সিরাজও কিন্তু আরসিবিটা লয়ালিটি প্লেয়ার। মোহাম্মদ সিরাজও কিন্তু এক কথাই বলে যে আমি যতদিনই খেলবো ততদিনই কিন্তু আরসিবিতে খেলতে চাই। যদি তারা রিলিজ করে দেয় সে ব্যাপারটা কিন্তু আলাদা, কিন্তু খেলার ইচ্ছে কিন্তু মোহাম্মদ সিরাজের কিন্তু আরসিবিতে, ঠিক আছে। তো নাম্বার 2 যে প্লেয়ারটাকে রিটেন করবে সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ। দেখো মোহাম্মদ সিরাজ সে একটা ব্র্যান্ডেড প্লেয়ার, সেটা ব্র্যান্ড। সে ইন্ডিয়া যে T20 ওয়ার্ল্ড কাপ সেই স্কোয়াডে ছিল, তারপরে 50 ওভারের যখন ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেই স্কোয়াডে ছিল। সে এখন মানে ইন্ডিয়ার একটা মানে কি বলবো বুমরার পরে একটা মানে ধরতে পারো তাকে বলার হিসেবে, ঠিক আছে। কারণ সে কিন্তু প্রত্যেকটা ফরম্যাটেই কিন্তু খেলে ইন্ডিয়ার হয়ে। তার সঙ্গে একটা ইন্ডিয়ার একটা কানেকশান আছে, তার সঙ্গে একটা ব্র্যান্ড ভ্যালু আছে, ঠিক আছে। আর প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ কিন্তু ইন্ডিয়ায় যেসব প্লেয়ারগুলো খেলে সেই সব প্লেয়ারগুলোকে রাখার বেশি চেষ্টা করে। কারণ তাদের কাছ থেকে যখন তারা অ্যাডভার্টাইজ দেখেছি আমরা, ঠিক আছে, খেলা চলাকালীন আইপিএলে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজের বড় প্লেয়ারগুলো একটা অ্যাডভার্টাইজ দেয়, তাদের থেকে একটা কী বলবো একটা ফ্র্যাঞ্চাইজের কিন্তু প্রচুর পয়সা ইনকাম হয়। তো আরসিবি কিন্তু যদি এই মোহাম্মদ সিরাজকে 14 কোটি টাকায় রিটেন করে না, তো আরসিবি কিন্তু এই মোহাম্মদ সিরাজের কাছ থেকে অ্যাড দিয়ে আছে, এইসব ব্যাপার স্যাপার আছে, দিয়ে কিন্তু 3 ডবল টাকা কিন্তু তারা তুলে নেবে, ঠিক আছে। তো আরসিবি কিন্তু কোনোদিনই ভুল করবে না তারা মোহাম্মদ সিরাজকে কিন্তু রিলিজ করে। আর মোহাম্মদ সিরাজকে কিন্তু রিলিজ করলে কিন্তু প্রত্যেকটা আইপিএল ফ্র্যাঞ্চাইজ কিন্তু মোহাম্মদ সিরাজের উপরে কিন্তু ইনভেস্ট করবে, তারা কিন্তু তার উপরে কিন্তু ইন্টারেস্ট নেওয়ার জন্য। কারণ মোহাম্মদ সিরাজের মতন প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ চায় যে এরকম একটা বলার আমাদের স্কোয়াডে আসুক। নাম্বার 1 বিরাট কোহলি,
নাম্বার 2 মোহাম্মদ সিরাজ, আর নাম্বার 3 যে প্লেয়ারটাকে রিটেন করবে অর্থাৎ 11 কোটি টাকার ব্র্যাকেটে নাম্বার 3, আর নাম্বার 2 হচ্ছে 14 কোটি টাকা, সেটা হচ্ছে মোহাম্মদ সিরাজ। আর 11 কোটি টাকা তো নাম্বার 3 পজিশনে কোন প্লেয়ারটাকে রিটেন করতে পারে? দুটো প্লেয়ার আছে এই নাম্বার 3 পজিশনে রিটেন করার মতন, দুটো প্লেয়ার আছে। নাম্বার 1 যে প্লেয়ারটা সেটা হচ্ছে রাজত পাটিদার, ঠিক আছে। এই রাজত পাটিদারকে কিন্তু কেকেআর কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে সাইন করেছিল 2000 মেবি মনে আছে 19 বা 20 সালে কিন্তু রিপ্লেসমেন্ট হিসেবে 20 সালে মেবি সাইন করেছিল। তারপরে থেকেই কিন্তু 2 বছর অর্থাৎ 23 আর 22 এই 2 বছর কিন্তু মেবি মনে হয় 23-22 সালে কি খেলেছিল তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো এই 2 বছর 1 বছর কিন্তু এই রাজত পাটিদার আরসিবিতে কিন্তু একটা ভালো খেলেছে, বিশেষ করে নেক্সট সিজন স্পিনিয়ারের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় 6 মারতাই রাজত পাটিদার। সে কিন্তু আরসিবিতে কিন্তু 2 থেকে 3টে ম্যাচ কিন্তু জেতানোর মূল ভূমিকা ছিল কিন্তু রাজত পাটিদার, একাই কিন্তু ফিনিশ করেছিল দাঁড়িয়ে কিন্তু, ঠিক আছে। আর তার কিন্তু বয়সটা এখন অনেক অল্প, তার কিন্তু ফিউচার যদি আরসিবি তার উপরে ইনভেস্ট করে, তাকে ট্রাস্ট করে, সে কিন্তু এখনও কিন্তু 8-9 বছর কিন্তু সে কিন্তু খেলতে পারবে এবং আরসিবির জন্য কিছু করে দিতে পারবে। তো আরসিবি নাম্বার 3 নম্বরে কিন্তু রাজত পাটিদারকেও রিটেন করতে পারে। আবার আরেকটা প্লেয়ার আছে যে প্লেয়ারটাকে মুম্বাইয়ের কাছ থেকে কিন্তু আরসিবি ট্রেড করে নিয়ে এসেছিল, যে প্লেয়ারটা সেটা হচ্ছে ক্যামরন গ্রিন। হ্যাঁ বন্ধুরা, এই ক্যামরন গ্রিনকেও কিন্তু আরসিবি কিন্তু রিটেন করতে পারে নাম্বার 3 পজিশনে। দেখো, যদি ক্যামরন গ্রিনকে জানি 17 কোটি টাকা দিয়ে আরসিবি কিন্তু মিনি অকশনে ট্রেড করে নিয়ে এসেছিল। আর মিনি অকশনে প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু দাম একটু বেশি থাকে, হাই থাকে। আরসিবি কিন্তু প্রথম কিন্তু ক্যামরন গ্রিনের সঙ্গে কথা বলবে, যে ক্যামরন গ্রিনকে কিন্তু তারা অ্যাপ্রোচ করবে যে তুমি কি নাম্বার 3 পজিশন অর্থাৎ 11 কোটি টাকার মধ্যে কি রিটেন হতে চাও। যদি তখন ক্যামরন গ্রিন আরসিবিকে গ্রিন সিগন্যাল দিয়ে দেয় যে হ্যাঁ আমি রিটেন হতে চাই, টাকাটা আমার কাছে ম্যাটার না, আরসিবির সঙ্গে আমি খেলতে চাই, তাহলে কিন্তু চোখ বন্ধ করে কিন্তু আরসিবি কিন্তু নাম্বার 3 পজিশনে অর্থাৎ 11 কোটি টাকা স্লটে কিন্তু এই রজত পাটিদারের উপরে কিন্তু ক্যামরন গ্রিনকে কিন্তু ইনভেস্ট করবে। কেন? দেখো কারণটা বলি। দেখো এক্সাম্পল, এই ক্যামরন গ্রিন আর রজত পাটিদার এই দুটো প্লেয়ারকে যদি অকশনে ছেড়ে দেওয়া হয়, তাহলে চোখ বন্ধ করে কিন্তু ক্যামরন গ্রিনের উপরে কিন্তু বিট কিন্তু বেশি উঠবে। কেন উঠবে? কারণ ক্যামরন গ্রিন সে কিন্তু 3-4 নম্বর 5 নম্বর কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারে, ব্যাটও করতে পারে, আবার সে কিন্তু বলও করতে পারে, ঠিক আছে। একটা ফাস্ট বলার অলরাউন্ডারের প্রচুর দাম, আর বিশেষ করে সে কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ার, ফিল্ডিংও করতে পারে ভালো। এই সোর্স থেকে কিন্তু ক্যামরন গ্রিনের কিন্তু বিট প্রাইস, মার্কেট প্রাইসটা কিন্তু হাই, ঠিক আছে। আর রাজত পাটিদার সে কিন্তু এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করলে হয়তো টেস্ট ক্রিকেটে মেবি করেছে, সে কিন্তু তার কিন্তু অতটা নাম কিন্তু চর্চায় নেই সে কিন্তু, ঠিক আছে। তো ওই জন্য অন্তত 5 কোটি টাকার গ্যাপের মধ্যে থাকবে ক্যামরন গ্রিন আর রাজত পাটিদারের মধ্যে। তো ওই জন্য কিন্তু তারা কিন্তু প্রথম চয়েস কিন্তু নাম্বার 3 পজিশনে কিন্তু রিটেন করবে, সেটা হচ্ছে ক্যামরন গ্রিনকে। আর যদি রাজত পাটিদারকে তারা যদি মেবি যদি অকশনে ছেড়ে দেয়, তাহলে কিন্তু রজত পাটিদারের উপরে কিন্তু তারা কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে 100%। আর রজত পাটিদার মেবি অকশনে আসলে 2 থেকে 3টে ফ্র্যাঞ্চাইজ হয়তো তার উপরে যেতে পারে, হয়তো হার্ডলি 8 থেকে 9 কোটি টাকা হয়তো বিড হতে পারে রজত পাটিদারের উপরে। চোখ বন্ধ করে আরসিবি কিন্তু তার উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। কেন? দেখো, কারণ এটা মিনি অকশন না। মিনি অকশানে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ একটা হয়তো মেন প্লেয়ার দরকার হয়, তার পিছনে 20-25 কোটি টাকা খরচ করে। মেবি এক্সাম্পল আমি মিচেল স্টার্ককে দিয়েই বলি। মিচেল স্টার্ক মিনি অকশানে কেকেআরের একটা ভালো ফাস্ট বলার দরকার ছিল, ওই জন্য কেকেআর কিন্তু অল আউট বিট করেছিল মিচেল স্টার্কের পিছনে 25 কোটি টাকা। মিচেল স্টার্ক এইবারে মেগা অকশানে আসবে, মিলিয়ে নিও, তোমরা দেখে নিও, হার্ডলি 13-14 কোটি টাকার উপরে যদি যায় তখন আমাকে বলো। 13-14 কোটি টাকার উপরে কিন্তু মিচেল স্টার্ক যাবে না, কারণ প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজকে এটাই মাথায় রাখতে হবে, তাদের কিন্তু 24টা অন্তত ম্যাক্সিমাম 22টা প্লেয়ার কিন্তু তাদের কিন্তু পারচেস করতে হবে মেগা অকশন থেকে, ঠিক আছে। যদি তারা এরকম একটা প্লেয়ারের উপরে 25 কোটি টাকা ইনভেস্ট করে দেয়, তাহলে কিন্তু তারা কিন্তু তাদের যে সাকসেসফুল স্কোয়াড কিন্তু বিল্ড করতে পারবে না, তখন কিন্তু তারা কিন্তু মার খেয়ে যাবে। কিন্তু যখন আইপিএল যখন খেলা শুরু হবে বা খেলা চলবে, তখনই কিন্তু মার খেয়ে যাবে। ওই জন্যই কোনো ফ্র্যাঞ্চাইজ কিন্তু 14-15 কোটি টাকার উপরে হার্ডলি কিন্তু যাবে না। হ্যাঁ, যাবে কোন প্লেয়ার? যে প্লেয়ার, ধরো আরসিবির একটা ক্যাপ্টেন্সি দরকার, ধরো রোহিত শর্মা বা সূর্যকুমার যাদবের মধ্যে এক্সাম্পল, একটা প্লেয়ার অকশনে আসলো,
তখন কিন্তু আরসিবি কিন্তু রোহিত শর্মার উপরে হয়তো 20, 22, 23, 24 কোটি টাকা ইনভেস্ট করতে পারে, কেননা তাকে ক্যাপ্টেন্সি দিতে পারে। ওই জন্য যেসব টিমগুলোর ক্যাপ্টেন্সি দরকার তারা কিন্তু একটা প্লেয়ারের উপরে কিন্তু মোটা অঙ্কের টাকা কিন্তু ইনভেস্ট করবে, ঠিক আছে? তো বোঝা গেল। তো এটাই হচ্ছে ফ্যাক্টর। তো আরসিবি যে 3টে প্লেয়ার রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু ফার্স্ট রিটার্ন করতে চলে, সেটা হচ্ছে বিরাট কোহলি 18 কোটি টাকা স্লটে, নাম্বার 2 হচ্ছে মোহাম্মদ সিরাজ 14 কোটি টাকা স্লটে, আর নাম্বার 3 হচ্ছে ক্যামরন গ্রিন। প্রথম চয়েস ক্যামরন গ্রিন 11 কোটি টাকা। যদি ক্যামরন গ্রিন না আসে তাহলে কিন্তু তারা রজত পাটিদারকে কিন্তু রিটার্ন করবে। আর এই রজত পাটিদার আর ক্যামরন গ্রিনের মধ্যে যে দুটো প্লেয়ারের মধ্যে অকশানে যাবে, ঠিক আছে, তার উপরে কিন্তু 100% কিন্তু তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। আর একটা প্লেয়ার হয়তো আরসিবি মেগা অকশনের আগে আনক্যাপ প্লেয়ার যে আনক্যাপ প্লেয়ারকে রিটেন করতেই হবে, বিসিসিআই ক্লিয়ার জানিয়েছে, সেটা আরসিবি হয়তো লোমরোরকে ইনভেস্ট করতে পারে, কারণ লোমরোর একটা ফিনিশার ব্যাটসম্যান, সে স্পিনারও করাতে পারে, হয়তো তার বল করানো হয় না কিন্তু স্পিনার করতে পারে, এমনকি সে 5 নম্বরে কিন্তু ভালো ফিনিশ করতে পারে, তার হাতে কিন্তু প্রচুর শট আছে। আরসিবি কিন্তু তাকে 4 কোটি টাকা দিয়ে কিন্তু রিটেন করতে পারে। আর ফিনিশার ব্যাটসম্যান বিশেষ করে ইন্ডিয়ান প্লেয়ারের উপরে কিন্তু প্রচুর বিট হয়, অন্তত 5-6 কোটি টাকা তো আরামসে লোমরোর ওপর কিন্তু লেগে যাবে। লোমরোরকে কিন্তু তারা আনক্যাপ প্লেয়ার্সে রিটার্ন করতে পারে। তো এই কটা প্লেয়ারকে আরসিবি কিন্তু ধরে রাখবে মেগা অপশন রাখবে, এক বিরাট কোহলি, মোহাম্মদ সিরাজ, ক্যামরন গ্রিন, আর আনক্যাপ প্লেয়ার হিসেবে কিন্তু লোমরোরকে, ঠিক আছে? এবার আর যে দুটো আরটিএম কার্ড আরসিবির বাজবে মেগা অপশনে, দুটো আরটিএম কার্ড ইউজ করবে, কোন প্লেয়ার হতে পারে? দেখো, এটাই হচ্ছে টুইস্ট। আরসিবি কিন্তু ফ্যাব ডুপ্লেসিকে কিন্তু 100% রিলিজ করবে, তাকে কিন্তু রিটার্ন করবে না, ঠিক আছে? কারণ তার কিন্তু একটা এক্স ফ্যাক্টর, সে কিন্তু আর 3 বছর 4 বছর কিন্তু কন্টিনিউ হয়তো করতে পারবে না, হয়তো 1-2 বছর করতে পারবে। যদি আরসিবি তাকে 1-2 বছরের জন্য অ্যাজ প্লেয়ার হিসেবে কিনতে যায় হয়তো, আর ফ্যাব ডুপ্লেসি অপশনে আসলে হার্ডলি 4 থেকে 5 কোটি টাকার উপরে কিন্তু তার কিন্তু যাবে না। তো আরসিবি হয়তো 4-5 কোটি টাকা যদি সস্তায় পায় তাহলে কিন্তু আরসিবি কিন্তু ডুপ্লেসির উপরে কিন্তু আরটিএম কার্ড ইউজ করতে পারে। আর যে প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে সেটা হচ্ছে গ্লেন ম্যাক্সওয়েলের উপরে কিন্তু তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে। দেখো, গ্লেন ম্যাক্সওয়েল আমরা জানি আইপিএল হয়তো নেক্সট সিজন ভালো খেলতে পারেনি আরসিবির হয়ে, সে এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলাচ্ছে, হয়তো খুব একটা রান পাচ্ছে না, কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল এমনই একটা প্লেয়ার, সে কিন্তু এখন বলও করে দিচ্ছে, ভালো বলও করছে। গ্লেন ম্যাক্সওয়েল এমনই একটা প্লেয়ার, যখন সে জ্বলে উঠবে না, একাই কিন্তু ম্যাচের কিন্তু 12টা বাজিয়ে দেবে, সেটা আমরা সবাই জানি, ঠিক আছে? তো আরসিবি কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল যেভাবে রান পাচ্ছে না, গ্লেন ম্যাক্সওয়েল মেগা অপশনে আসলে 8-9 কোটি টাকার উপরে কিন্তু যাবে না। আর আরসিবি কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারে। গ্লেন ম্যাক্সওয়েল এখনও 2-3 বছর আরামসে খেলবে, তো গ্লেন ম্যাক্সওয়েলের উপরে তারা হয়তো আরটিএম কার্ড ইউজ করতে পারে যদি সস্তায় পায়। উইল জ্যাক্স বলে যে প্লেয়ারটা আছে, উইল জ্যাক্সের উপরে তারা ইনভেস্ট করতে পারে, কারণ উইল জ্যাক্স কিন্তু এখন কিন্তু তার কিন্তু বয়সটা অল্প, সে কিন্তু এখন কিন্তু মানে ম্যাক্সিমাম 8-9 বছর কিন্তু খেলতে পারবে, সে কিন্তু বলও করতে পারে আর ভালো ব্যাটও করতে পারে। উইল জ্যাক্স কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু ডেবিউ করে সে কিন্তু ভালো রান করছে। তো এই যে ফ্যাব ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল আর কিন্তু উইল জ্যাক্স, এই দুটো প্লেয়ারের উপরে, এই তিনটের মধ্যে দুটো প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করে, যেটা রিপোর্ট আসছে, ঠিক আছে? প্রচুর গরম পড়ছে, কারেন্টটাও নেই। এইবার আলোচনা করব যে আরসিবি মেগা অকশনে মেবি কোন প্লেয়ারগুলোকে টার্গেট করতে পারে। যে রিপোর্ট আসছে যে আরসিবি বিরাট কোহলির সঙ্গে একটা ওপেনার ব্যাটসম্যান দরকার, সে ওপেনার কে হতে পারে? দেখো, ফ্যাব ডুপ্লেসিকে যদি রিলিজ করে তাহলে কিন্তু তারা কিন্তু একটা ওভারসিজ প্লেয়ারের উপরে, ফরেন প্লেয়ারের উপরে কিন্তু বিট করবে, সেটা ডেভিড ওয়ার্নার হতে পারে। কারণ আরসিবি কিন্তু এরকম একটা অভিজ্ঞতাশীল প্লেয়ার, ওভারসিজ প্লেয়ারের উপরে কিন্তু তারা কিন্তু ইনভেস্ট করতে ভালোবাসে, বরাবরই দেখি, যেমন নেক্সট সিজন কিন্তু ফ্যাব ডুপ্লেসিকে এনেছিল। তো ডেভিড ওয়ার্নার যদি কোনো প্লেয়ারকে আরসিবি ক্যাপ্টেন হিসেবে না পায় তাহলে কিন্তু ডেভিড ওয়ার্নারকেও কিন্তু ক্যাপ্টেন্সি দিতে পারে কিনা, ঠিক আছে? তো ডেভিড ওয়ার্নারের পিছনে ওপেনার তারা টার্গেট করবে বিরাট কোহলির সঙ্গে, তারপর তারা জনি বেস্টোকে টার্গেট করতে পারে, কারণ জনি বেস্টো একটা ওপেন করে দিতে পারে আর উইকেট কিপারও করতে পারে। তারপরে কুইন্টন ডিকক, এই কুইন্টন ডিককেও তারা কিন্তু টার্গেট করতে পারে, কারণ কুইন্টন ডিকক সেও কিন্তু ভালো উইকেট কিপার, সে কিন্তু ভালো ব্যাটসম্যান। আর এই কুইন্টন ডিকক কিন্তু আরসিবির স্কোয়াডেই ছিল, আরসিবি কিন্তু তাকে ট্রেড করে দিয়েছিল মুম্বাইয়ের সঙ্গে। তো এই তিনটে প্লেয়ারকে কিন্তু আরসিবি কিন্তু টার্গেট করতে চলেছে, একটা ডেভিড ওয়ার্নার, জনি বেস্টো আর কুইন্টন ডিকক। ওভারসিজের মধ্যে কিন্তু তারা ওভারসিজ প্লেয়ারই কিন্তু ওপেনারে কিন্তু টার্গেট করবে, ঠিক আছে? এবার আলোচনা করব আরসিবি মিডিল অর্ডারে কোন প্লেয়ারকে, বরাবরই কিন্তু আরসিবি কিন্তু মিডিল অর্ডারে কিন্তু প্রবলেম হয়,
আরসিবি যে প্লেয়ারগুলোকে মিডিল অর্ডারে তারা টার্গেট করতে চলেছে, নাম্বার 1 কিন্তু নীতিশ রানা। কেকেআর কিন্তু নীতিশ রানাকে কিন্তু রিলিজ করে দেবে 100%, সোর্স থেকে 100% রিলিজ হতে চলেছে কেকেআরের নীতিশ রানা। তো নীতিশ রানাকে কিন্তু আরসিবি কিন্তু টার্গেট করতে পারে। নীতিশ রানা মেগা অকশনে আসলে হার্ডলি 7 থেকে 8 কোটি বা 6 কোটি টাকার মধ্যে পেয়ে যাবে মেগা অকশনে। মিনি অকশনে আসলে হয়তো 13-14 পেত। তারপরে বেন কাটেশ আয়ারও কিন্তু রিলিজ হবে। হয়তো কেকেআর আর রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে, তাও কিন্তু আরসিবি টার্গেট করতে পারে, বিট হয়তো হাই করে দিতে পারে, ঠিক আছে। তো বেন কাটেশ আয়ারকেও কিন্তু টার্গেট করতে পারে। তারপরে সিএসকে আরেকটা প্লেয়ার আছে, ট্যালেন্টেড প্লেয়ার, সেটা হচ্ছে সামির রিজভি। আমি একটা ভিডিওয় তোমাদেরকে বলেছিলাম যে আরসিবির নজরে কিন্তু র্যাডারে কিন্তু সামির রিজভি সিএসকের এই ইয়াং প্লেয়ারের উপরে কিন্তু টার্গেট আছে। সামির রিজভির উপরে কিন্তু 100% আরসিবি যাবে, ঠিক আছে। আর নাম্বার 4 যে প্লেয়ারের উপরে মিডিল অর্ডারে টার্গেট করতে পারে সেটা হচ্ছে রাহুল ত্রিপাঠী। এই রাহুল ত্রিপাঠীকেও কিন্তু তারা কিন্তু টার্গেট করতে পারে। রাহুল ত্রিপাঠী কিন্তু 3 নম্বর 4 নম্বর পজিশনে একটা ভালো কিন্তু কন্ট্রোভার্সি দিতে পারে ব্যাটে। তো রাহুল ত্রিপাঠীকে কিন্তু তারা টার্গেট করতে পারে। আর যদি ওভারসিজের কোনো প্লেয়ারের মধ্যে যদি মিডিল অর্ডার টার্গেট করে সেটা অ্যাডান মাকরাম হতে পারে। এই অ্যাডান মাকরামও সে কিন্তু বল ব্যাট দুটোই করতে পারে। সাউথ আফ্রিকার যে ক্যাপ্টেন, T20 ওয়ার্ল্ড কাপে যে ক্যাপ্টেন করেছিল, ভালো ক্যাপ্টেন্সি করে। আরেকটা রিপোর্ট, যদি আরসিবি ডেভিড ওয়ার্নারকে না কিনতে পারে বা কোনো বড় প্লেয়ার অপশানে না আসে, তাহলে কিন্তু অ্যাডান মাকরামকে কিন্তু তারা কিন্তু টার্গেট করতে পারে। কারণ আরসিবি কিন্তু বরাবরই কিন্তু দক্ষিণ আফ্রিকার প্লেয়ারের উপরে কিন্তু তারা কিন্তু বরাবরই মেগা অপশানে টার্গেট করে। এবি ডিভিলিয়ার্স, তারপরে ফ্যাফ ডু প্লেসি, এবার কিন্তু অ্যাডান মাকরামের উপরেও তারা টার্গেট করতে পারে অ্যাজ ক্যাপ্টেন্সি হিসেবে। তাই মিডিল অর্ডারে তারা ওভারসিজ অ্যাডান মাকরামকে টার্গেট করতে পারে, ডেভিড মিলারকে টার্গেট করতে পারে, ঠিক আছে। তারপরে আর একটা ইন্ডিয়ান প্লেয়ার উইকেট কিপার মিডিল অর্ডারে তাকে খেলতে পারে, সেটা হচ্ছে রাজস্থানের প্লেয়ার, তাকেও রিলিজ করবে রাজস্থান 100%। ধুরেব জুরেল, এই ধুরেব জুরেলকেও কিন্তু তারা কিন্তু আরসিবি টার্গেট করতে পারে। এবার আলোচনা করবো আরসিবি ফিনিশার ব্যাটসম্যান। বরাবরই আরসিবির কিন্তু একটা ফিনিশারের প্রবলেম আছে। তারা কিন্তু এই ফিনিশার ব্যাটসম্যানের উপরেই কিন্তু তারা কিন্তু বরাবরই কিন্তু ভালো প্লেয়ার উপর ইনভেস্ট করতে পারে না। দীনেশ কার্তিক 2-3 বছর ভালো একটা কন্ট্রোভার্সি দিয়েছিল ফিনিশারে। তো দীনেশ কার্তিক তো এখন তো সে মানে আরসিবির হয়ে কিন্তু আর খেলবে না, অ্যাজ প্লেয়ার হিসেবে না। এখন কিন্তু দীনেশ কার্তিক কিন্তু আরসিবির মেন্টর বা কোচ হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছে। তো ফিনিশার হিসেবে যে দুটো বড় বড় নাম আছে, তার মধ্যে একটা নাম রাজস্থানি প্লেয়ার দুটো, সেটা হচ্ছে রূপমান পয়েল। এই রূপমান পয়েলকে কিন্তু আর রাজস্থান রয়্যালস কিন্তু 100% রিলিজ করবে। রূপমান পয়েলের উপরে চোখ বন্ধ করে আরসিবির কিন্তু যাওয়া দরকার। কারণ রূপমান পয়েল সে কিন্তু ভালো ব্যাট করতে পারে, বলও করতে পারে। লাস্টে কিন্তু 10-15টা বল থাকলে কিন্তু এই রূপমান পয়েল কিন্তু ফিনিশ করে দিতে পারবে। সিমরান হিটম্যার এক সময় কিন্তু আরসিবির স্কোয়াডেই ছিল। 2020 সালে বা 19 সালে কিন্তু আরসিবির স্কোয়াডে কিন্তু এই সিমরান হিটম্যার ছিল। সেই সিমরান হিটম্যারকেও কিন্তু টার্গেট করতে পারে। তারপরে যদি কোনো ইন্ডিয়ান প্লেয়ারের উপরে ফিনিশার টার্গেট করে, সেটা শাহরুখ খান হতে পারে। শাহরুখ খানকে কিন্তু গুজরাট টাইটান 100% কিন্তু রিলিজ করবে, ঠিক আছে। তারপরে জিতেশ শর্মা, পাঞ্জাব কিংস কিন্তু রিলিজ করে। জিতেশ শর্মা কিন্তু ফিনিশার ব্যাটসম্যান, আবার উইকেট কিপার ব্যাটসম্যান, তাকে টার্গেট করতে পারে। এবার আলোচনা করো যে পয়েন্টটায় আরসিবি দুর্বল, যেটা মারাত্মকভাবে টার্গেট করতে হবে, সেটা হচ্ছে স্পিনার পজিশন। স্পিনার বলার পজিশনে কোন প্লেয়ারকে আরসিবি টার্গেট করতে পারে ইন্ডিয়ান, সেটা হচ্ছে সুয়েশ শর্মা। হ্যাঁ বন্ধুরা, এই ইয়াং ট্যালেন্টেড লেগ স্পিনার সুয়েশ শর্মাকে কিন্তু আরসিবি টার্গেট করতে পারে। তারপরে ইউজি চায়াল, হয়তো মেবি রাজস্থান রয়্যালস ইউজি চায়ালকে রিলিজ করতে পারে। আর রাজস্থান রয়্যালসের যে 3টে ফার্স্ট চয়েস তারা রিটেন করতে চলেছে, নাম্বার 1 সঞ্জু স্যামসং, নাম্বার 2 জয়সওয়াল, নাম্বার 3 কিন্তু রিয়ান পারাগ। জস বাটলারও কিন্তু অকশনে আসতে চলেছে। মেবি জস বাটলার আর চালের উপরে কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। তাও কিন্তু আরসিবি যদি মনে করে তার ইউজি চালের উপরে কিন্তু বিটটা হাই করে দিলে কিন্তু রাজস্থান রয়্যালস কিন্তু তখন ভাববে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে কি। তো ইউজি চালকে টার্গেট করতে পারে। তারপরে রাহুল চায়ার, এই রাহুল চায়ারকে কিন্তু পাঞ্জাব কিংস কিন্তু 100% কিন্তু রিলিজ করবে। আর রাহুল চায়ারের উপরেও কিন্তু আরসিবি কিন্তু টার্গেট করতে পারে। এই 3-4টে প্লেয়ার কিন্তু অকশানে ইন্ডিয়ান প্লেয়ার পেয়ে যাবে। যদি ফরেন প্লেয়ারে যেতে যায় তাহলে সেটা অ্যাডাম জাম্পা আছে, অ্যাডাম জাম্পাকে টার্গেট করতে পারে। তারপরে একটা প্লেয়ার আছে, এটা সাউথ আফ্রিকার প্লেয়ার, সেটা হচ্ছে কেশব মহারাজকে টার্গেট করতে পারে, ঠিক আছে। ভালো স্পিনার, কোয়ালিটি স্পিনার।
তারপরে তাবরেজ শামসি, এই তাবরেজ শামসিকেও দক্ষিণ আফ্রিকার এই একটা স্পিনার, তাকেও টার্গেট করতে পারে। ওয়েস্ট ইন্ডিজের আর একটা স্পিনার আছে আকিল হোসেন, এই আকিল হোসেনও কিন্তু ট্যালেন্টেড প্লেয়ার। এই সব কটা প্লেয়ার যদি ওভারসিজ যায় তো এই কটা প্লেয়ারের মধ্যে টার্গেট করতে পারে। এবার লাস্ট যে পজিশনকে নিয়ে আলোচনা করবো আরসিবি টার্গেট করবে, সেটা হচ্ছে ফাস্ট বোলার ইউনিট। আরসিবিকে কিন্তু মোহাম্মদ সিরাজের সঙ্গে কিন্তু একটা পারফেক্ট একটা ভালো ফাস্ট বোলার কিন্তু অকশনে কিন্তু টার্গেট করতে হবে। তো এই যে প্লেয়ারগুলো উঠে আসে সেটা হচ্ছে জর্জ হ্যাজালউড। ওভারসিজের মধ্যে কিন্তু জর্জ হ্যাজালউডের পিছনে কিন্তু যাবে আরসিবি, কারণ আরসিবির স্কোয়াডেই কিন্তু 2 বছর কিন্তু এই জর্জ হ্যাজালউড ছিল। নেক্সট সিজন কিন্তু জর্জ হ্যাজালউড তার ফ্যামিলি রিজন দেখিয়ে কিন্তু সে কিন্তু খেলতে আসেনি, এবার কিন্তু সে কিন্তু অকশানে কিন্তু নাম দেবে। তো জর্জ হ্যাজালউডের পিছনে কিন্তু আরসিবি কিন্তু 100% দেবে। দেখো আচ্ছা বলে তারপরে বলছি, মিচেল স্টার্ক নাম্বার 2, মিচেল স্টার্কও কিন্তু অকশনে আসবে। কেকেআর কিন্তু 100% কিন্তু মিচেল স্টার্ককে রিলিজ করবে। কেকেআর কিন্তু 25 কোটি টাকা দিয়ে কিন্তু তাকে রিটার্ন করবে না, বা 18 কোটি টাকা দিয়ে কিন্তু রিটার্ন করবে না। মিচেল স্টার্ক, জর্জ হ্যাজালউড এই দুটো প্লেয়ারকে টার্গেট করতে পারে। একটা প্লেয়ার আসতে পারে কাগিজো রাবাডা আসতে পারে, টার্গেট করা দরকার। ট্রেন্ট বোল্ট, এই সব প্লেয়ার কিন্তু রিলিজ হবে। ট্রেন্ট বোল্ট, ঠিক আছে। যদি ইন্ডিয়ান প্লেয়ারের উপরে যদি মোহাম্মদ সিরাজের সঙ্গে যদি তারা যদি কম্বিনেশন করতে চায় তাহলে সেটা হচ্ছে হর্ষিত রানা। হর্ষিত রানা যদি কি এই বাংলাদেশ টি20 সিরিজে যদি ডেবিউ করে যায়, যদি ডেবিউ হয়ে যায়, যদি ক্যাপ প্লেয়ার হয়ে যায়, তাহলে কিন্তু হর্ষিত রানাকে কেকেআর কিন্তু রিলিজ করে কিন্তু হয়তো অকশনে আর রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে, কিন্তু অকশনে আসবে তখন কিন্তু হর্ষিত রানাকে কিন্তু তারা টার্গেট করতে পারে। হর্ষিত রানা যদি আনক্যাপ প্লেয়ার থাকে, যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ না করে, তাহলে কিন্তু চোখ বন্ধ করে কেকেআর কিন্তু রিটার্ন করবে। তারপরে খালিল আহমেদ, দিল্লি ক্যাপিটালস কিন্তু খালিল আহমেদকে ছেড়ে দেবে। মুকেশ কুমার, এই কটা ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু পেয়ে যাবে। ফাস্ট বলার কিন্তু প্রচুর অপশান থাকবে, মেগা অপশানে কিন্তু ফাস্ট বলার প্রচুর অপশান থাকবে। আর ফাস্ট বলার উপরে কিন্তু তেমন একটা বিড হবে না, প্রচুর প্লেয়ার থাকবে, প্রচুর প্লেয়ার থাকবে। 7-8 কোটি 6 কোটি টাকার মধ্যে ট্রেন্ট বোল্ট পেয়ে যাবে, কাগিজো রাবাডা, এইসব 7-8 কোটি টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবে। তো এই কটা পজিশনে কিন্তু আরসিবিকে নিয়ে আমি কিন্তু A to Z কিন্তু আপডেট দিলাম। কোন প্লেয়ার তারা রিটার্ন করবে, কোন প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে, কোন প্লেয়ার অপশানে টার্গেট করবে, A to Z কিন্তু আমি কম্বিনেশান কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি শেয়ার করলাম, ঠিক আছে। তো নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর। কেকেআর কোন 3টে প্লেয়ারকে তারা রিটার্ন করবে, ঠিক আছে। তো আমরা সবাই জানি যে কেকেআরের যে মেন্টর সেটা হচ্ছে ডিজে ব্রাভো, আর কেকেআরের যে হেড কোচ আছে চন্দ্রকান্ত পণ্ডিত স্যার, আর কেকেআরের যে বোলিং কোচ আছে ভারত অরুণ, ঠিক আছে। তো এই 3টে কোচ আছে। কেকেআর কিন্তু ব্যাটিং কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ নিয়ে আমি লাস্টে কিছু আপডেট দেবো, ঠিক আছে। তো কেকেআর প্রথম আলোচনা করব। কেকেআর যে 3টে প্লেয়ারকে তারা রিটার্ন করবে, কেকেআর কিন্তু 6টা প্লেয়ার বা 5টা প্লেয়ারকে তারা কিন্তু মেগা অপশনের আগে রিটার্ন করে অত পাস কিন্তু নষ্ট করবে না। কেকেআরের ভেঙ্কি মাইসর সে কিন্তু ক্লিয়ার জানিয়ে দিয়েছে, যদি যে নতুন যে রাইট টু ম্যাচ কার্ডের নিয়মটা এসেছে, যে রাইট টু ম্যাচ কার্ডের আমরা আগে সবাই জানতাম যে ধরো মিচেল স্টার্ককে দিয়ে আমি এক্সাম্পল দিই, ধরো আরসিবি আর মুম্বাইয়ের মধ্যে বিট করলো মিচেল স্টার্ককে, ধরো মুম্বাই ফাইনাল বিট করলো 14 কোটি টাকা, ফাইনাল বিট করলো, তখন কিন্তু আগে যে নিয়মটা ছিল তখন কিন্তু কেকেআর কিন্তু ওই 14 কোটি টাকায় কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করে কিন্তু নিতে পারতো, কিন্তু এই বছরে তা হবে না। 14 কোটি টাকায় আর মুম্বাই ফাইনাল বিট করবে, তারপর কেকেআরকে জিজ্ঞাসা করবে, কেকেআর তখন বলবে হ্যাঁ আমি ইন্টারেস্টিং আছি, আবার কিন্তু মুম্বাইকে জিজ্ঞেস করবে যে তুমি কি এই 14 কোটি টাকার উপরে কি আর বিট বাড়াতে চাও। যদি মুম্বাই ইন্ডিয়ান্স বলে যে না আমি 18 কোটি টাকা দিতে রাজি আছি, তখন কিন্তু কেকেআরকে আবার জিজ্ঞাসা করবে যে তুমি কি 18 কোটি টাকা দিয়ে নিতে চাও মিচেল স্টার্ককে। তখন যদি কেকেআর বলে যে না আমার দরকার নেই, তখন কিন্তু মুম্বাইয়ে চলে যাবে। তো এই একটা নিয়মের জন্যই কিন্তু কেকেআর যে সিও ভেঙ্কি মাইসর সে কিন্তু একটু কনফিউশন হয়ে গিয়েছে, ঠিক আছে। ওই জন্য মেবি কিন্তু কেকেআর কিন্তু 3টে প্লেয়ারকে রিটার্ন করবে, তা না হলে কিন্তু কেকেআর একটা প্লেয়ারকে রিটার্ন করে বা 2টো প্লেয়ারকে রিটার্ন করে কিন্তু সব প্লেয়ারকে রিলিজ করে কিন্তু আরটিএম কার্ড ইউজ করতো। ভেঙ্কি মাইসর কিন্তু এটা কিন্তু ক্লিয়ারই জানিয়ে দিয়েছে, একটা সোর্স থেকে তার যে আপডেটটা দিয়েছে। তা কেকেআর যে 3টে প্লেয়ারকে রিটার্ন করবে, নাম্বার 1 যে প্লেয়ারটা সেটা হচ্ছে সুনীল নারিন 100%, নাম্বার 2 আন্দ্রে রাসেল। সুনীল নারিন আর আন্দ্রে রাসেল কেকেআর কোনো দিন মেগা অকশানে আসতে দেবে না বা কোনো দিন অকশানে আসতে দেবে না। কেকেআর বরাবর এই দুটো প্লেয়ারকে ট্রাস্ট করে তাকে রিটার্ন করে। এই সুনীল নারিন আর আন্দ্রে রাসেল কেকেআর একটা ব্র্যান্ড, ঠিক আছে। কেকেআর সবাই চেনে কিন্তু সুনীল নারিন আর এই আন্দ্রে রাসেলের জন্য, ঠিক আছে। কারণ সুনীল নারিন আর আন্দ্রে রাসেল কেকেআর দীর্ঘদিন ধরে খেলছে, আর এই যে 3টে চ্যাম্পিয়ন হয়েছে, 3টে চ্যাম্পিয়নের পিছনে কিন্তু সুনীল নারিনের কিন্তু প্রচুর ভূমিকা ছিল, প্রচুর ভূমিকা আছে, সেটা বলে বোঝানো যাবে না।
তারপরে রাসেলেরও আছে, সুনীল নারিনের বেশি। রাসেল আর সুনীল নারিনকে কিন্তু মেগা অপশানে যদি নারিনকে ছাড়ে না, নেক্সট সিজন ভাই কেউ ভাবতে পেরেছিল যে নারিন ওপেনার করবে আর ওপেনারে এসে প্রায় 500 রান করবে? কেউ ভাবতে পেরেছিল? কেউ ভাবতে পারেনি। আর নারিনের যে বলার যে ইকোনমি, ব্যাটিং পিচ থাকলেও তার 6-7 উপরে ইকোনমি যায় না ম্যাক্সিমাম। নারিন যদি অপশনে আসে না, 20 কোটি টাকা আরামসে তার উপরে বিট করবে। 20 কোটি টাকা প্রত্যেকটা ফ্রাঞ্চাইজ তার উপরে টার্গেট করবে। কেকেআর সেই ভুল কোনোদিনই করবে না। কেকেআর ফার্স্ট রিটার্ন করবে সুনীল নারিনকে, আর আন্ড্রে রাসেলকে নাম্বার 2 অর্থাৎ 14 কোটি টাকার ব্র্যাকেটে কিন্তু রিটার্ন করবে। আন্ড্রে রাসেল এমনই একটা প্লেয়ার, কেকেআরের প্রচুর ম্যাচ এক হাতে জিতিয়েছিল। 20 বলে 50 দরকার, রাসেল কিন্তু সেটা ফিনিশ করে দিয়েছে। 30 বলে 60 দরকার, রাসেল কিন্তু ফিনিশ করে দিয়েছে। প্রচুর ম্যাচ কিন্তু আন্ড্রে রাসেল কিন্তু ফিনিশ করে দিয়েছে। নেক্সট সিজন সে হয়তো ব্যাটে হয়তো কিছু সেই রকম কন্ট্রোভার্সি দিতে পারেনি, হয়তো তাও 222 না 24 রান করেছিল, কিন্তু উইকেট প্রায় 19-20টা কিন্তু উইকেট নিয়ে নিয়েছিল। মারাত্মক লেভেলের বল করেছিল নেক্সট সিজন আন্ড্রে রাসেল। ব্যাট বলে কিন্তু এই সুনীল নারিন আর আন্ড্রে রাসেল দুটোই কিন্তু কামাল করে কেকেআরের হয়ে। কেকেআর দুটো প্লেয়ারকে চোখ বন্ধ করে রিটার্ন করবে, সেটা হচ্ছে সুনীল নারিন নাম্বার 1 18 কোটি টাকা, আর নাম্বার 2 কিন্তু আন্ড্রে রাসেল 14 কোটি টাকা। আর নাম্বার 3 পজিশন যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করবে সেটা হচ্ছে রিঙ্কু সিং। রিঙ্কু সিং আর শ্রেয়াস আয়ারের মধ্যে কিন্তু কেকেআরের কিন্তু কথাবার্তা চলছে, তবে মেভি কেকেআর 90% কিন্তু রিঙ্কু সিংকে কিন্তু রিটার্ন করবে 11 কোটি টাকায়। শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন্সি হিসেবে শ্রেয়াস আয়ার সে কিন্তু কোনোদিনই কিন্তু 11 কোটি টাকার এই পজিশনে কিন্তু সে কিন্তু রিটার্ন হবে না। শ্রেয়াস আয়ার একমাত্র 14 বা 18 কোটি টাকার উপরে কিন্তু রিটার্ন হবে না। তো একমাত্র রিঙ্কু সিংই কিন্তু 11 কোটি টাকার এই পজিশনে নাম্বার 3 পজিশনে কিন্তু রিটার্ন হবে। তো কেকেআর মেগা অপশন থেকে 3টে প্লেয়ার 100% রিটার্ন করে, সেটা হচ্ছে সুনীল নারিন, আন্ড্রে রাসেল, রিঙ্কু সিং। এটা রিপোর্ট আসছে কেকেআর ম্যানেজমেন্ট সোর্স থেকে যে 3টে প্লেয়ার তারা কিন্তু রিটার্ন করবে। আর কেকেআর কিন্তু একটা আনক্যাপ প্লেয়ারকে রিটার্ন করবে, যেটা বিসিসিআই প্রত্যেকটা দলকে দিয়েছে, নিয়ম দিয়েছে যে আনক্যাপ প্লেয়ারকে একটা আনক্যাপ প্লেয়ার রিটার্ন করতে হবে আর 2টো আনক্যাপ প্লেয়ার রিটার্ন করতে হবে। তো কেকেআর যে আনক্যাপ প্লেয়ার নিয়মে একটা রিটার্ন করতে যে প্লেয়ারটা, সেটা যদি হার্ষিত না এই বাংলাদেশ টি20 সিরিজে যদি ডেবিউ না করে, যদি আনক্যাপ থাকে, তাহলে কিন্তু চোখ বন্ধ করে কেকেআর কিন্তু হার্ষিত রানাকে 4 কোটি টাকার স্লটে আনক্যাপ প্লেয়ারে কিন্তু রিটার্ন করবে। কারণ হার্ষিত রানা যদি মেগা অপশানে যদি আসে না, হার্ষিত রানাকে উপরে কিন্তু 8-10 কোটি টাকা কিন্তু আরামসে কিন্তু ইনভেস্ট করবে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ। কিন্তু হার্ষিত রানা সে কিন্তু ব্যাটও করতে পারে। সেই দুলীপ ট্রফি টুর্নামেন্টে কিন্তু ভালো ব্যাট করেছিল। সে কিন্তু ফার্স্ট ক্লাস সে কিন্তু যে ডোমেস্টিক ক্রিকেটের যে সৈয়দ মোস্তাক আলী যে ট্রফিটা হয়, সেই ট্রফিতেও কিন্তু সে কিন্তু ভালো ব্যাট করেছে। নেক্সট সিজন দেখেছি তো হার্ষিত রানা কিন্তু ব্যাট বল করতে পারে, বিশেষ করতে সে তো ভালো বল করতে পারে। তার যে বাউন্স, ইয়ার্কার, মারাত্মক যে হাইট, সে কিন্তু প্রায় 6 ফুটের উপরে হাইট তার, ঠিক আছে। তার ফিটনেসও এখন ঠিক আছে। তো হার্ষিত রানাকে কিন্তু কেকেআর কিন্তু যদি আনক্যাপ প্লেয়ার্স যদি থাকে, সে বাংলাদেশ সিরিজে যদি সে ডেবিউ না করে, তাকে কিন্তু চোখ বন্ধ করে আনক্যাপ প্লেয়ার রুলসে কিন্তু রিটার্ন করবে। আর যে 2টো প্লেয়ারের যদি হার্ষিত রানাকে তারা না পায়, তাহলে কিন্তু আর 2টো প্লেয়ারের উপর তার টার্গেট আছে আনক্যাপ প্লেয়ার, সেটা হচ্ছে রামানদীপ সিং আর বৈভব অরোরা। এই 2টো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারের উপরে তারা আনক্যাপ প্লেয়ার কিন্তু রিটার্ন করতে চলেছে। আর যে 2টো প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী আর কিন্তু ফিল সল্ট আর এই শ্রেয়াস আয়ার মেগা অপশানে আসবে। ক্যাপ্টেন্সি আমি লিখে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও। শ্রেয়াস আয়ার মেগা অপশানে আসবে। শ্রেয়াস আয়ার, বরুণ চক্রবর্তী আর ফিল সল্ট, এই 3টে প্লেয়ারের মধ্যে কেকেআর কিন্তু 2টো প্লেয়ারের উপরে রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। কিন্তু রিপোর্ট অনুযায়ী কেকেআর শ্রেয়াস আয়ার আর বরুণ চক্রবর্তী এই 2টো প্লেয়ারের উপরে কিন্তু 100% কিন্তু তারা কিন্তু আরটিএম কার্ড ইউজ করবে। দেখো প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ চায় যে কোন প্লেয়ারের উপরে বিট হাই হতে পারে, সেই প্লেয়ারকে তারা কিন্তু রিটার্ন করবে। আর কোন প্লেয়ারের উপরে নর্মাল বিট হতে পারে, তারা কিন্তু এই নিয়ে কিন্তু মিটিং করবে, ঠিক আছে। এই নিয়ে কিন্তু ভাববে যে হয়তো বরুণ চক্রবর্তী, আর এক্সাম্পল দিয়ে বোঝায় রিঙ্কু সিং আর বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী 2টো প্লেয়ার যদি অকশনে আসে, সব থেকে বেশি বিট হবে কার? রিঙ্কু সিং। চোখ বন্ধ করে সে এখন যেভাবে খেলছে, সে এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট, সে এখন ফিনিশার ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু পাওয়া কিন্তু প্রচুর টাফ। তার কিন্তু সে ইন্ডিয়ান হয়ে গেছে, কিন্তু ডেবিউ করে নিয়েছে। তো রিঙ্কু সিংয়ের অন্তত 5-6 কোটি টাকা বেশি বিট হাই উঠবে। বরুণ চক্রবর্তীর যদি 10 কোটি ওঠে, চোখ বন্ধ করে কিন্তু রিঙ্কু সিংয়ের কিন্তু 15-16-17 কোটি টাকা কিন্তু বিট উঠবে। ওই জন্য কেকেআর চাই যে রিঙ্কু সিংকে রিটার্ন করে আর বরুণ চক্রবর্তীকে কিন্তু আরটিএম কার্ড ইউজ করতে। শ্রেয়াস আয়ারও সেম। শ্রেয়াস আয়ার না, সে দুলীপ ট্রফি টুর্নামেন্টে সে রান পাচ্ছে না,
না সে ইন্ডিয়ার যে ন্যাশনাল টিমের যে স্কোয়াডের টেস্ট ক্রিকেট বলো, তারপরে T20 ক্রিকেট বলো, সে কোনোটাই কিন্তু প্রত্যেকটা সে মানে ফরম্যাটে কিন্তু ড্রপ চান্স পাচ্ছে না। এখন কিন্তু প্রত্যেকটা যে ফ্রাঞ্চাইজ শ্রেয়াস আয়ারকে কিন্তু নিতে কিন্তু ইন্টারেস্টিং অত থাকবে না, আর সে কিন্তু রান পাচ্ছে না। আইপিএলেও যদি তাকে ধরা, আইপিএলেও খুব একটা রান করতে পারেনি, ঠিক আছে। সে কিন্তু তার বাউন্স যে বলটাই কিন্তু ভোগে বারবারই। শ্রেয়াস আয়ার মেগা অকশনে হার্ডলি তার উপরে 11-12 কোটি টাকার মধ্যেই থেকে যাবে। তা KKR কিন্তু যদি তাকে 18 কোটি টাকাতে রিটার্ন করতো তাহলে কিন্তু তার অনেকটা টাকা দিতে হতো, আর 11 কোটি টাকা যদি মেগা অকশনে পেয়ে যায় রাইট টু ম্যাচ কার্ড ইউজ করে, তাহলে তাদের কিন্তু 6 কোটি টাকা পার্স কিন্তু থেকে যাবে। সেই 6 কোটি টাকা কিন্তু একটা ভালো প্লেয়ারের উপরে টার্গেট করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। KKR আর একবার বলি, KKR যে 3টে প্লেয়ারকে রিটার্ন করবে 100%, সেটা হচ্ছে সুনীল নারিন, নাম্বার 2 আন্দ্রে রাসেল, নাম্বার 3 রিঙ্কু সিং। আর যে প্লেয়ারের উপরে আনক্যাপ প্লেয়ার্স অর্থাৎ আনক্যাপ রুলসে রিটার্ন করবে 4 কোটি টাকা স্লটে, সেটা হচ্ছে হর্ষিত রানা। যদি বাংলাদেশ সিরিজে যদি ডেবিউ না করে, তার উপরে আনক্যাপ রুলস অর্থাৎ 4 কোটি টাকার মধ্যে রিটার্ন করবে। আর না হলে বৈভব আরোরা আর রমনদীপ সিং, এই 3টে প্লেয়ারের উপরে একটা প্লেয়ার কিন্তু আনক্যাপ প্লেয়ার কিন্তু নেক্সট সিজন আমরা দেখতে চলেছি। আর যে দুটো প্লেয়ারের উপরে KKR রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে, 3টে প্লেয়ারের মধ্যে দুটো প্লেয়ার, সেটা হচ্ছে শ্রেয়াস আয়ার, বরুণ চক্রবর্তী আর ফিল সল্ট। এই 3টের মধ্যে দুটো প্লেয়ার কিন্তু KKR কিন্তু আর রাইট টু ম্যাচ কার্ড 100% ইউজ করবে। এবার আলোচনা করবো KKR কোন প্লেয়ার টার্গেট করতে পারে মেগা অকশন। KKR-এর একটা ওপেনার ব্যাটসম্যান দরকার, ঠিক আছে। ওপেনার ব্যাটসম্যানটা কী হতে পারে? দেখো, যদি তারা এই ভেঙ্কটেশ আয়ারকে যদি অকশনে না পায়, তাহলে কিন্তু সুনীল নারিনের সঙ্গে কিন্তু সুনীল নারিনের কম্বিনেশনে তারা যাবে, অর্থাৎ ফিল্ড সল্টকে কিন্তু তারা কিন্তু বাই ব্যাক করার চেষ্টা করবে। অল আউট কিন্তু ফিল্ড সল্টের উপরে কিন্তু বিট করবে। আর ফিল্ড সল্ট কিন্তু এবার ম্যাক্সিমাম প্রাইস কিন্তু তার কিন্তু 10 থেকে 11 কোটি টাকার উপরে কিন্তু উঠবে, কারণ ফিল্ড সল্ট যেভাবে সে কিন্তু খেলেছে নেক্সট সিজন, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ তার টার্গেট করবে। তারপরে সে ইন্টারন্যাশনাল ইংল্যান্ড ক্রিকেটে সে কিন্তু ক্যাপ্টেন্সি করছে, এখন ভালোও খেলছে। তো ফিল্ড সল্টকে কিন্তু তারা কিন্তু সুনীল নারিনের সঙ্গে যে ফিল্ড সল্টের জুটিটা তারা কিন্তু কোনোদিন নষ্ট করতে চায় না, তারা কিন্তু বাই ব্যাক করবে ফিল্ড সল্টকে। যদি ফিল্ড সল্টকে না পায়, জনি বেস্টোকে টার্গেট করতে পারে, সেও একটা উইকেট কিপার ব্যাটসম্যান। কুইন্টন ডিককে টার্গেট করতে পারে। তারপরে গুরবাস, আফগানিস্তানের ওপেনার গুরবাস, সে কিন্তু এখন ব্যাপক ব্যাট করছে। সে কিন্তু ODI ফরম্যাটে নাম্বার 8 পজিশনে, ওয়ার্ল্ডের যে থাকে নাম্বার 1-এ মেবি কিন্তু কে আছে ঠিক মানে ওই মনে হয় মেবি কিন্তু নাম্বার 1 পজিশনে ঠিক অতটা মনে পড়ছে না, তোমরা কমেন্টে জানাবে। তো গুরবাস কিন্তু নাম্বার 8 পজিশনে, সেই গুরবাসকে কিন্তু তারা কিন্তু টার্গেট করতে পারে। যদি ফিল্ড সল্ট না পায়, যদি জনি বেস্টো না পায়, কুইন্টন ডিকক না পায়, তাহলে কিন্তু গুরবাসকে তারা টার্গেট করবে অ্যাজ ওপেনার হিসেবে সুনীল নারিনের সঙ্গে। তারপরে তারা মিডল অর্ডার, যদি শ্রেয়াস আয়ার, আমি জাস্ট এক্সাম্পল, যদি শ্রেয়াস আয়ারকে তারা না পায়, তাহলে কিন্তু তারা মিডল অর্ডার ব্যাটসম্যানকে টার্গেট করবে। নীতিশ রানা হতে পারে, সেটা টার্গেট করতে পারে। ভেঙ্কটেশ আয়ারকে টার্গেট করতে পারে। ধ্রুব জুরেলকে তারা টার্গেট করতে পারে। তারপরে আরও অনেক প্লেয়ার আছে, যেমন নেহাল ওয়াদেরা আছে, তিলক বর্মা, মুম্বাই ইন্ডিয়ান্স রিলিজ করবে, তিলক বর্মার পিছনে যেতে পারে, ঠিক আছে। তো এই কটা ইন্ডিয়ান প্লেয়ারের উপরে কিন্তু তারা টার্গেট করবে মিডল অর্ডারের জন্য। আর 4 নম্বরে তো 4-5 নম্বরে তো রিঙ্কু সিং তো আছে, রিঙ্কু সিংকে তো রিটার্ন করবে, ঠিক আছে। রিঙ্কু সিংয়ের রিপ্লেসমেন্ট হিসেবে যদি কাউকে নিতে চায়, জিতেশ শর্মা হতে পারে। তারপরে আরও অনেক প্লেয়ার, শাহরুখ খানের মতন প্লেয়ার আছে, ঠিক আছে। KKR কিন্তু আর একটা প্লেয়ারকে কিন্তু বাই ব্যাক করবে, অকশানে নেবে 100%, যে প্লেয়ারটা সেটা হচ্ছে আঙ্ক্রিশ রাঘুবংশী। এই আঙ্ক্রিশ রাঘুবংশীকে KKR-এর একাডেমিতে কিন্তু গ্রুম করেছে অভিষেক নায়ার, যে কিন্তু এখন ইন্ডিয়ার যে অ্যাসিস্ট্যান্ট কোচ বা ব্যাটিং কোচ, সে অভিষেক নায়ার কিন্তু এই আঙ্ক্রিশ রাঘুবংশীকে কিন্তু তৈরি করেছে। আর আঙ্ক্রিশ রাঘুবংশীকে কিন্তু আবার কিন্তু KKR কিন্তু বাই ব্যাক করবে, কারণ সে কিন্তু ফিউচারে কিন্তু প্রচুর বড় প্লেয়ার হবে আঙ্ক্রিশ রাঘুবংশী। তো আঙ্ক্রিশ রাঘুবংশীকে টার্গেট করবে, ঠিক আছে। তারপরে যারা ফিনিশার রমনদীপ সিংকে যদি তারা আনক্যাপ প্লেয়ার্সে না নিতে পারে, রমনদীপ সিংকে কিন্তু অপশানে টার্গেট করবে 100%। KKR ম্যাক্সিমাম তাদের যে স্কোয়াডে প্লেয়ার ছিল, উইনিং কম্বিনেশন ছিল, চ্যাম্পিয়ন, সেই কম্বিনেশনগুলোকেই কিন্তু বাই ব্যাক করার চেষ্টা করে। যেটা রিপোর্ট আসছে ভেঙ্কি মাহেশের কাছে, যে রিপোর্ট আসছে, তারা কিন্তু তাদের পুরনো স্কোয়াডের প্লেয়ারগুলোকেই তারা বেশিরভাগ, ঠিক আছে, তাদের স্কোয়াডে কিন্তু আনবে 2025 সালে, ঠিক আছে। যেটা ট্রাই করে বেশি রমনদীপ সিংকে তারা টার্গেট করতে পারে, ঠিক আছে।
তারপর যদি তারা কোনো ওভারসিজ প্লেয়ারের পিছনে যায়, সেটা সিমরান হিটম্যানের পিছনে যেতে পারে, রহমান পয়েলের পিছনে যেতে পারে। যদি ওভারসিজ প্লেয়ার চায় ডেভিড মিলার হতে পারে, ঠিক আছে। তারপরে মেবি কিন্তু আরেকটা বড় প্লেয়ার আছে, যেটা নাম মনে পড়ছে না, ঠিক আছে। এইরকম ওভারসিজ প্লেয়ারের উপরে যেতে পারে কেকেআর মেবি যদি কোনো বরুণ চক্রবর্তীকে কোনো বি কারণে যদি তারা না নিতে পারে, তাহলে বরুণ চক্রবর্তীর রিপ্লেসমেন্ট হিসেবে রাহুল চাহার হতে পারে, সুয়েশ শর্মা হতে পারে। কারণ সুয়েশ শর্মাকেও কিন্তু কেকেআর গ্রুম করেছে, সুয়েশ শর্মার পিছনে কিন্তু খাটলে সেও একটা ভালো বলার তৈরি হয়ে যাবে। চাল যদি রাজস্থান রিটার্ন না করতে পারে, তাহলে চালের পিছনে কিন্তু কেকেআর টার্গেট করতে হবে যদি বরুণ চক্রবর্তীকে না পায়, ঠিক আছে। আর যদি কেকেআর যদি কোনো ওভারসিজ প্লেয়ারের উপরে যায় স্পিনার, তাহলে সেটা কিন্তু অ্যাডাম চাম্পা হতে পারে, ওয়ানিন্দু হাসানাঙ্গ হতে পারে, ঠিক আছে। তারপরে কেশব মহারাজ হতে পারে, তাবরেজ শামসি হতে পারে, ঠিক আছে। এবার মেনলি কেকেআর যে ওভারসিজ ফাস্ট বলারকে টার্গেট করতে পারে, সেটা কে হতে পারে? কারণ বরাবরই কেকেআর কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ার, ওভারসিজ প্লেয়ার কিন্তু টার্গেট করে বেশি, দেখেছি আমরা ম্যাক্সিমাম। যেরকম কেকেআরে এক সময় বড় প্লেয়ার ছিল, সেটা হচ্ছে ব্রেডলি ছিল এক সময়। মিচেল স্টার্ক 2 বছর কিনেছে, একবার খেলতে আসেনি মিচেল স্টার্ক। তারপরে আরও বড় প্লেয়ার ছিল, তারপর জনসন বলে একটা প্লেয়ার ছিল, এসেছিল একবার 1 বছরের জন্য। তো কেকেআর কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়ারদের টার্গেট করে। তো কেকেআর কোন ফাস্ট বলারকে টার্গেট করতে পারে? দেখো, কেকেআর কিন্তু মিচেল স্টার্ককে কিন্তু বাইব্যাক করার চেষ্টা করবে, কারণ তারা কিন্তু যে উইনিং কম্বিনেশনটাকে কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে। যদি মিচেল স্টার্ককে না পায়, জর্জ হাজারউডের পিছনে যাবে। যদি জর্জ হাজারউডকে না পায়, ট্রেন্ট বোল্টের পিছনে যেতে পারে। ট্রেন্ট বোল্টকে না পালে কাগিসো রাবাডাকে উপরে যেতে পারে। প্রচুর অপশান পাবে। তো কেকেআর এরকম একটা ভালো ট্যালেন্টেড ওভারসিজ ফাস্ট বলারের পিছনে যাবে। ইন্ডিয়ান কোন ফাস্ট বলারের পিছনে যেতে পারে? হার্ষিত রানাকে যদি তারা না পায়, খালিল আহমেদ আছে, মুকেশ কুমার আছে, ভালো বলার আছে, ঠিক আছে। তারপরে বৈভব অরোরাকে তারা টার্গেট করবে। হার্ষিত রানাকে কিন্তু তারা বাইব্যাক করার চেষ্টা করবে, অল আউট যাবে। তো প্রচুর প্লেয়ার আছে, প্রচুর প্লেয়ার পাওয়া যাবে ফাস্ট বলারে, ঠিক আছে। একটা প্লেয়ার কিন্তু তারা টার্গেট করে নিয়ে নিতে পারবে। তো এই কটা কিন্তু এই আরসিবি আর কেকেআরকে নিয়ে কিন্তু রিটেনশন, রিলিজ, আরটিএম কার্ড, আনক্যাপ প্লেয়ার কোন প্লেয়ার টার্গেট করতে পারে, কোন প্লেয়ার মেগা অপশনে টার্গেট করতে পারে, A to Z নিয়ে কিন্তু এই দুটো টিমকে নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম, A to Z, ঠিক আছে। এবার যে আপডেট আসে কেকেআরকে নিয়ে, একটা বড় আপডেট আসে, ঠিক আছে। কেকেআর কিন্তু এই যে অক্টোবরের 10 তারিখের ভিতরে, 10 তারিখের ভিতরে হয় 8 তারিখ, 9 তারিখ বা 10 তারিখ, এই 3টে দিনের মধ্যে কেকেআরের মানে যে সিও বা তাদের যেসব কোচিং স্টাফ আছে, এই কোচিং স্টাফ আর কেকেআরের সিও ভেঙ্কি মাহেশের মধ্যে কিন্তু একটা মিটিং আছে। তারা কিন্তু একটা মিটিং করবে। এই মিটিংয়ে কিন্তু তারা রিটেনশন, আরটিএম কার্ড, মেগা অকশনে কোন প্লেয়ারকে টার্গেট করবে, এই সব নিয়েই কিন্তু তারা কিন্তু আলোচনা করবে। এই 10 তারিখের মধ্যে একটা মিটিং করবে, হয় 8 তারিখ, 9 তারিখ বা 10 তারিখ। এই 3টে দিনের মধ্যে কেকেআর কিন্তু একটা তাদের সিও বা কোচিং স্টাফ নিয়ে কিন্তু একটা মিটিং করতে চলেছে, ঠিক আছে। বড় আপডেট, ঠিক আছে, যেটা সোর্স থেকে আমি জানতে পারলাম, আমার সোর্স থেকে। আর কেকেআর কিন্তু একটা ব্যাটিং কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ, যাকেই আনবে একটা বড় ইন্ডিয়ান প্লেয়ারের সঙ্গে 2টো প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে। এটা নিয়ে আমি 100% কিন্তু ইনফরমেশান দেবো, কিন্তু আমি এটা শনিবারের দিন। কারণ আমি ফ্রাইডে অর্থাৎ শুক্রবারের দিন কিন্তু আমি কেকেআরের একটা ম্যানেজমেন্ট, ঠিক আছে, ম্যানেজমেন্টেরই আর কি অফিসিয়ালি কেউ, তার সঙ্গে আমি কিছু কথা বলবো, কিছু তথ্য নেবো। শনিবারের দিন আমি কেকেআরকে নিয়ে আলোচনা করব, কেকেআরের A to Z আমি আপডেট দেবো। কোন প্লেয়ারকে কেকেআর টার্গেট করবে, কেকেআরকে কিন্তু নিয়ে একটা টার্গেট প্লেয়ার আমি অলরেডি তোমাদের সামনে শেয়ার করি, সেটা হচ্ছে মোহাম্মদ শামি। কেকেআর যদি গুজরাট টাইটান যে রিপোর্টটা আসে, গুজরাট টাইটান কিন্তু মোহাম্মদ শামিকে কিন্তু রিলিজ করবে। আর এই মোহাম্মদ শামি কিন্তু কেকেআর কিন্তু প্রচুর ইন্টারেস্টিং। কেকেআরের 2-3টে ওনার বা কেকেআরের সিও কিন্তু প্রচুর ইন্টারেস্ট আছে মোহাম্মদ শামিকে নেওয়ার জন্য। মোহাম্মদ শামির উপরে টার্গেট করবে, অল আউট বিট করবে, অল আউট। লিখে নাও, যদি গুজরাট টাইটান রিলিজ করে, তাহলে নেক্সট সিজন কেকেআরে খেলবে মোহাম্মদ শামি। এত বড় কথা কেউ বলবে না, তোমরা লিখে নিতে পারো, খেলবে, ঠিক আছে। আর তা এই দিনে আমি কেকেআর যে অফিসিয়ালি যে সোর্স থেকে আমি এই শুক্রবারের দিন আমি কিন্তু আপডেট নেব, A to Z আপডেট নেব। কেকেআর কোন প্লেয়ার টার্গেট করতে চলেছে, কেকেআর মেবি 100% কোন প্লেয়ারকে রিটেন করবে, কোন প্লেয়ারকে আরটিএম কাট করবে, কোন প্লেয়ারকে বাইব্যাক করার চেষ্টা করবে, তাদের যে কোচিং স্টাফ কে হতে চলেছে, কোন 2টো ইন্ডিয়ান নাম, বড় নাম। শনিবারের দিন আমি তোমাদের 100% এই নিয়ে কিন্তু আমি আপডেট দেবো, 100%। তো এই শনিবার পর্যন্ত একটু অপেক্ষা করো, ঠিক আছে। আমি কিন্তু এই কেকেআর নিয়ে কিন্তু 100% কিন্তু শনিবারের দিনই কিন্তু আপডেট দেবো। তো তার আগে প্লিজ
একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আমি যেসব আপডেটগুলো দেবো তোমরা কিন্তু পাবে না, ওই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এই ভিডিওটা দেখেছো শেষ পর্যন্ত তাদের জন্য অনেক অনেক থ্যাঙ্কস, ঠিক আছে, ধৈর্য ধরে দেখার জন্য। আর প্লিজ ভিডিওটা লাইক করবে, শেষ পর্যন্ত যারা দেখেছো প্রত্যেকে একটা করে লাইক করবে। আর কিছু তোমাদের কাছ থেকে আমার চাইনি, কিছু দরকার নেই, জাস্ট ভিডিওটা লাইক করবে। আর যারা তোমাদের যেসব বন্ধুরা আছে যারা ক্রিকেট ভালোবাসে, আইপিএল ভালোবাসে, তাদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে, এটাই রিকোয়েস্ট। তো আজ এই পর্যন্ত, বাই।